কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। সুলভপুর গ্রামে সেদিন অন্ধকার নেমেছে। অন্ধকার যে শুধু গ্রামেই নামে এমনটা নয়, শহর, প্রান্তর, পাহাড়, নদী, সমুদ্র সর্বত্র অন্ধকার নামে। পৃথিবীর আদি রহস্য এই অন্ধকার, তারপরে আসে আলো। কিন্তু সুলভপুরের এই অন্ধকার রাত অন্যান্য রাতের মতো নয়। সুলভপুর গ্রামের সকল পুরুষরা এসে জড়ো হয়েছে গ্রামের শেষের এক বড় দিঘির কাছে। দিঘির নাম একসময় ছিল জলমহল। তারপর এখন দিঘির জল একেবারে কমে আসায় গ্রামের লোকেরা এর নতুন নাম দিয়েছে খরামহল। এমন নাম কেন দিয়েছে সে কথার ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হয়। ওই দিঘির পাড়ের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। দিঘির ওপারে মস্ত জঙ্গল, বড় বড় গাছের গুঁড়ি জঙ্গলে সার বেঁধে যেন পিছনে তাকে আড়াল করে রেখেছে। গ্রামের রাস্তার দিকের পথে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গ্রামের পুরুষ মানুষেরা, আর তাদের মাঝে নারী, বাচ্চা, এমনকি বৃদ্ধরাও। আর সেই এক সময়ের জলমহল দিঘির একদম মাঝামাঝি জায়গায়, যেখানে সামান্য একটু জল এখনো রয়েছে, সেইখানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে তিনজন লোক। আর তাদের সামনে জলের কাছটায় বসে রয়েছে এক তান্ত্রিক। বিশাল তার চেহারা, টকটকে লাল চোখ, চুলের জটা মাথার ওপরে লম্বা হয়ে রয়েছে, দাড়ি ঝুলে এসেছে বুকের কাছ পর্যন্ত, চোখে মুখে আর চেহারায় বলিরেখা স্পষ্ট, আর গালের কাছে একটা লম্বা কাটা দাগ। তিনজন চোখ তুলে তাকালো সেই জলের দিকে, আর তার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা তান্ত্রিক গম্ভীর গলায় বলে উঠলেন, এখনো সময় হয়নি, একটু সময় লাগবে, তোরা নিশ্চিন্তে বস এখানে। তান্ত্রিকের কথা শুনে দাঁড়িয়ে থাকা তিনজনের মধ্যে একজন বলে উঠল, কাজটা কি ঠিক হচ্ছে সাধু বাবা? সব কিছু ঠিক আছে, দুটো কালো মোষ আমি জোগাড় করে রেখেছি, কিন্তু তা বলে মানুষ বলি দিতেই হবে? তান্ত্রিকের চোখ যেন রক্তবর্ণ ধারণ করলো এই কথা শুনে। আকাশের দিকে একবার সে তাকিয়ে দেখল। অমাবস্যার রাত, আকাশে চাঁদের দেখা নেই। যেমন অন্ধকার পড়েছে, সেই অন্ধকারে গ্রামের পথের কাছে দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা এতদূর পর্যন্ত দেখতে পেত না। তবে সামান্য জলের চারপাশে মশালের মতো ছোট ছোট করে আগুন জ্বালা হয়েছে, আর তারই এক পাশে একটা ছোট যজ্ঞকুণ্ড। সেই যজ্ঞকুণ্ডের মধ্যেই এতক্ষণ একটা মাটির পাত্র থেকে কি যেন তুলে তুলে দিচ্ছিলেন সেই তান্ত্রিক। এবারে লোকটার কথা শুনে মুখ তুলে তিনি বললেন, এখনো বল, যদি মানুষের রক্ত দিতে না পারি তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে কিন্তু তোদের খরাতেই মরতে হবে। সাধুর মুখে কথাটা শোনা মাত্রই আর একজন বলে উঠল, আরে আপনি কি বলছেন? সাধু বাবাকে তার কাজটা করতে দিন না। একটা মানুষের বলি দিয়ে যদি দুটো গ্রামের জীবন বাঁচানো যায়, তাহলে আর চিন্তাটা কিসের? বাকি আরেকজন চুপচাপ দাঁড়িয়েছিল। এতক্ষণে আধো অন্ধকারে অল্প অল্প আলোর মধ্যে ভালো করে ওদের মুখ দেখা যায় না। তিনজনই পুরুষ, তিনজনই এই গ্রামের প্রবীণ মানুষ, কিন্তু তার মুখে কোনো কথা নেই। তান্ত্রিক আবারও জলের দিকে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, শুধু এই একবার তোদের একটা মেয়েকে বলি দিতে হবে, যার বয়স এখনো 16 থেকে 17 বছরের মধ্যে, যে এখনো অবিবাহিত,
যে এখনো কারোর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হয়নি এমন এক নারীর বলি দিতে হবে। তান্ত্রিক এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন একবার, যেন হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়েছেন। এমন মনে করেই সামনে জলের মধ্যে তার ডান হাতের মধ্যমা ডুবিয়ে রাখলেন কিছুক্ষণ। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়ে যেতে লাগলেন। তান্ত্রিক চুপ করে বসে আছে, আর ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে সেই 3 জন লোক। সেখান থেকে জলের মধ্যে তাকালে একটা আলোড়ন দেখা যায়, কিন্তু তান্ত্রিকের আঙুলের ছোঁয়ার আলোড়ন তো এটা নয়। যেন মনে হয় ওই সামান্য জলের ভেতর থেকে কিছু একটা উঠে আসতে চাইছে, আর সেই জন্যই এমনটা হচ্ছে। তান্ত্রিক চোখ খুললেন না, মুখও তুললেন না। সেইভাবেই তিনি বললেন, প্রথমে 2টি মোষ বলি দিতে হবে, তারপর তাদের রক্ত ঢালতে হবে ওই জলের মধ্যে, আর তারপর। কথা শেষ না করেই চুপ করে গেলেন তিনি। একজনের ইশারায় 2 জন শক্ত সামর্থ্য লোক 2টো কালো মোষকে টানতে টানতে নিয়ে এলো। তাদের চিৎকারে আকাশ বাতাস যেন কেঁপে উঠতে লাগলো। বলি সম্পন্ন হলো। 2 মোষের কাটা মাথা থেকে রক্ত গড়িয়ে এসে পড়ল সেই জলের ভেতরে, আর তারপরে নিয়ে আসা হলো সেই মেয়েটিকে। ততক্ষণ এক নেশার ওষুধ খাইয়ে তাকে অবচেতন করে রাখা হয়েছে। তান্ত্রিকের সামনে এসে ঝপ করে বসে পড়ল মেয়েটি। তার গোটা শরীর ভেজা, আর গলায় একটা টকটকে জবা ফুলের মালা। সে চোখ তুলে তাকালো তান্ত্রিকের চোখের দিকে। তান্ত্রিক তার ভাষা ভাষা চোখের ইশারায় সবাইকে সরে যেতে বললেন। আর তখনই সবাই দেখল জলের তলায় সেই আলোড়নটা যেন বেড়ে উঠেছে। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তান্ত্রিক তাড়াতাড়ি খাঁড়াটা হাতে তুলে নিলেন। তারপর কি একটা মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করে যখন নিচের দিকে তাকালেন, তখন মেয়েটা নিজের মাথাটা যেন বলি হবার জন্যে নিজেই বাড়িয়ে দিয়েছে সেই জলের দিকে। তান্ত্রিক আর কিছু লক্ষ্য করলেন না। সজোরে তার খাঁড়াটা নেমে এলো নিচের দিকে, আর সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে গিয়ে লাগলো তার গায়ে। কাটা মাথাটা গড়িয়ে পড়ল সেই জলের ভেতরে। সেই জল রক্তে লাল হতে শুরু করেছে। বাকি শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। তখন যেন দেখে মনে হলো তাতে এখনো প্রাণ রয়েছে, শুধু মাথাটাই তার হারিয়েছে। আর ঠিক তখনই মেঘমুক্ত আকাশে একবার বিদ্যুৎ চমকে উঠল। চায়ের দোকানে বসে থাকতে থাকতে প্রথম কথাটা মাথায় এসে ধাক্কা দিল মিতালির। এতক্ষণ ধরে বসে আছে, এতগুলো লোক এখান থেকে যাওয়া আসা করলো, অথচ কেউ কিন্তু তাদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করলো না। মিতালির মনে হচ্ছিল চায়ের দোকানদার ঠিকই বলেছিলেন, বাইরের লোকেদের এই গ্রামের লোকেরা খুব একটা পছন্দ করে না। তাছাড়া গ্রামের নামটাও কেমন যেন, সুলভপুর। এমন একটা গ্রামে এসেছে যে সেখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে মোবাইলের নেটওয়ার্ক, আর না আছে ভালো জলের ব্যবস্থা। কোনো কিছুই নেই। রেল স্টেশন এখান থেকে প্রায় ঘন্টা 3 পথ। এতটা পথ এসে তাদের পায়ে ব্যথা করছিল। সেই জন্য চায়ের দোকানটায় বসে একটু জিরিয়ে নিচ্ছিল মিতালি আর তার বন্ধু অঙ্কন। চায়ের দোকানদার বলল, আমি তো আগেই বলেছিলাম এখানে লোকজন বাইরের লোককে খুব একটা পছন্দ করে না, দেখলেন তো। কিন্তু আপনারা যাবেন কোথায় সেটাই তো বললেন না এখনো। আমরা একটা স্কুল প্রোগ্রামে এসেছি। আসলে আমাদের এক বন্ধু এখানে থাকে। 3 মাস আগে সেই গ্রামে এসেছিল বটে, তবে তার নাম হচ্ছে রবিন চৌধুরী। তার খোঁজেই আমরা এখানে এসেছি। যতদূর শুনেছিলাম যে শেষমেশ এই গ্রামেই সে ছিল।
এমন তো মাঝে মাঝে অনেকেই এদিকে আসে। তাছাড়া সুলভপুর গ্রামের ওই খরা দিঘির কথা শুনে আরও অনেকেই আসে, কিন্তু আপনারা যাই হোক, রবীন চৌধুরী লোকটা এখানে কি করতে এসেছিল বলুন তো? এবারে কথা বলার জন্য মুখ খোলে মিতালি। এতক্ষণ ধরে চুপ করে বসে থাকতে তার আর খুব একটা ভালো লাগছিল না। চায়ের দোকানের সামনেই একটা 4 রাস্তার মোড়, সেখান দিয়ে লোকজন চলে যাচ্ছে, গরুর গাড়ি চলে যাচ্ছে, আর সেই গ্রামে চাষা লোকেরাই বেশি। মিতালি বলল, আমার বন্ধু রবিন একজন আর্টিস্ট, ছবি আঁকে। ছবি আঁকার জন্য সে এই দিকে এসেছিল। জায়গাটা দেখে ফিরে গিয়ে তারপর দেখা করবে বলেছিল, কিন্তু 3 মাস হয়ে গেল, তার কোনো খবর নেই। চায়ের দোকানদার কি যেন একটা ভাবলো। তারপর আর যে কজন দোকানে ছিল তাদের সঙ্গে কিছু কথা বলল। তারপরে একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। তারপর একটু নিচু গলায় বলল, আপনি যার কথা বলছেন তাকে আমি দেখেছি। আমার চায়ের দোকানেও এসেছিল সে। আমার চায়ের দোকানে এসেই এই খরা দিঘির কথা জিজ্ঞেস করছিল। তার মানে তো আপনি রবিনকে দেখেছেন। ও কোথায় গেল বলুন তো? ওর ব্যাপারে এমন কিছু বলতে পারবেন যেটা আমাদের সাহায্য হবে? না বাবু, সেটা বলতে পারবো না। ওই দিনই আমার সঙ্গে শেষবার দেখা হয়েছিল। আমি খরা দিঘির দিকে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। এরপর দোকানদার মিতালি আর অঙ্কনকে বলতে লাগলো রবিন চৌধুরীর সঙ্গে তার দেখা হওয়ার কথা। রবিন এই দোকানে সত্যিই এসেছিল, খরা দিঘি কোন দিকে সেটা জানার জন্য। চা আর তার সঙ্গে একটা বিস্কুট নিয়ে তাতে কামড় দিয়ে খরা দিঘির কথা জানতে চাওয়াতেই দোকানদার চমকে উঠে তার দিকে তাকিয়েছিল। এই খরা দিঘির কথা জিজ্ঞাসা করছেন কেন? ওখানে যাবেন নাকি? বাইরের লোকের ওই দিঘির দিকে যাওয়া কিন্তু ভালো লক্ষণ নয় বাবু, বলে ইচ্ছে আগে। রবিন হেসে উঠেছিল। এক চুমুকে চায়ের খানিকটা শেষ করে নিয়ে তারপর গ্লাসটা নামিয়ে রেখে বলেছিল, আরে ওই দিঘি নিয়ে কি সমস্ত গল্প ছড়িয়ে আছে শুনেছি, তার জন্যই তো এখানে এসছি। আর আশপাশটা একটু অবজার্ভ করে ভালো যদি কিছু পাই তাহলে সেটা নিয়ে ছবি আঁকা যাবে। আচ্ছা, ওই দিঘিটা কোন দিকে বলুন না, তাহলে যেতাম। চায়ের দোকানদার তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল। রবিনকে সে বলেছিল যে ওই দিঘিটা ভালো নয়। ওই দিঘির আশেপাশে বিশেষ করে রাতের বেলায় কেউ গেলে তার সঙ্গে খারাপ কিছু ঘটে, আর যদি অমাবস্যা হয় তাহলে তো কথাই নেই। প্রত্যেক অমাবস্যায় এই সুলভপুর গ্রাম এবং তার আশপাশ থেকে একজন করে মানুষ নিরুদ্দেশ হয়ে যায়। আর যদি বাইরের কোনো লোক থাকে তাহলে কিন্তু বিপদটা হয় তারই। আপনি বাবু শহরের লোক, আপনি বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু আমাদের এই সুলভপুরের খরা দিঘির গল্পটা আপনি জানেন না। এই দিঘি এখন যেমন দেখছেন আগে তেমন ছিল না। এক সময় এই দিঘির জল সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছিল। তখন এক তান্ত্রিক কোনো একটা পূজা করে এই দিঘিতে আবার জল ফিরিয়ে এনেছিল, কিন্তু তার বদলে 2টো কালো মোষ আর একটা মেয়েকে বলি দিতে হয়েছিল। তারপর থেকেই ওই দিঘির জল আর কখনো কমেনি। প্রচণ্ড খরা হলেও এই দিঘির আগের মতোই ভরা থাকে জল। গ্রামের মানুষ দিঘির জল নানান কাজে লাগায়, কিন্তু তার পরিণাম হয়েছিল ভয়ঙ্কর। ওই যে বললাম, প্রতি অমাবস্যার রাতে একজন করে লোক নিখোঁজ হয়ে যাবেই। সুলভপুর গ্রামে বাইরের লোকেরা থাকলে তারাই আগে নিখোঁজ হয়, না হলে আমাদের এই গ্রামের লোকেরা হয়। কখনো কখনো পাশের গ্রামের কোনো লোক অমাবস্যাতে রাতে ওই পথ দিয়ে গেলেও সেও নিখোঁজ হয়ে গিয়েছে। আজ অমাবস্যা, তাই বললাম অন্তত আজকের দিনটা ওই পথে যাবেন না, কাল যান। অমাবস্যার দিন কিংবা রাত যে কোনো সময় কেউ গেলে ও কিন্তু তাকে মনে রাখে। গল্পটা শুনতে বেশ ভালোই লাগছিল রবিনের, তাই চায়ের দোকানদার কথা শেষ করতেই সে বলল, কার কথা বলছেন বলুন তো? দিঘির আসল ব্যাপারটা বললেন।
সে কথা কেউ জানে না বাবু। আজ পর্যন্ত যে ওকে দেখেছে সেই মরেছে। শুধুমাত্র একজন সাধু নাকি এক অমাবস্যার রাতে ওই দিঘির পাড়ে গিয়ে বিপদে পড়েও বেঁচে ফিরে আসতে পেরেছে। তাছাড়া আর কেউ কখনো ফিরে আসেনি। কথাগুলো রবিন যত শুনছিল ততই যেন তার উৎসাহ বাড়ছিল। এমন গল্প তো আর প্রত্যেক দিন শোনা যায় না। খরা দিঘির কথা অবশ্য সে শহরে থাকতেই শুনেছে। এই অঞ্চলেরই কোনো এক পরিচিত শহরে গিয়ে তার কাছে সেই গল্প করেছে। তাই যখন সুলভপুরের কাছে আসার কথা হয় তখনই রবিন ঠিক করেছিল যে একবার অন্তত দিঘিটাকে সে দেখবে। কিন্তু সামান্য একটা দিঘিকে নিয়ে এই গ্রামের লোকেদের মধ্যে যে এত কুসংস্কার রয়েছে সেটা সে জানতো না। তাই চায়ের দোকানদারকে পয়সা মিটিয়ে দিয়ে কোনো রকমের দিঘিটার খবর পেয়েই সে এগোলো সেই পথে। পেছন থেকে চায়ের দোকানদার অবশ্য তাকে বারণ করেছিল। বাবু, খুব সাবধান, অন্তত আজকের দিনটা ওই পথে যাবেন না। আজ অমাবস্যা, ঘোর অমাবস্যা। চায়ের দোকানদারের কাছে খরা দিঘির গল্পটা সম্পূর্ণ শুনে সেখান থেকে উঠে পড়ল মিতালি আর অঙ্কন। মিতালি একটু আপত্তি করলেও অঙ্কন কিন্তু বুঝতে পারছিল এসব গ্রাম্য গালগল্প ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আজ থেকে কত বছর আগে এসব কি হয়েছে? তখনকার লোকেদের সব কিছু তো বড় লোকদের হাতেই হতো। তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য। তখন বড় লোকেরা মানুষ মারতে পারত যথেচ্ছভাবে, কেউ কিছু বলতো না। যদিও এখনও সেটাই চলে আসছে, তবে এখন ওই আইন নামের একটা বস্তু আছে। যদিও বড় লোকদের কাছে আইন আর রাস্তায় পড়ে থাকা কলার খোসার মধ্যে পার্থক্য কিছুই নেই। ঠিকমতো হাঁটতে পারলে পা পড়া সম্ভব নয়। আগেও যেমন গরিব মানুষদেরই সবসময় অবহেলিত পীড়িত হতে হতো এবং অবশেষে মৃত্যু ঘটত, বর্তমানেও তেমনটাই হয়। শুধুই যুগ বদলেছে, আর কিছুই বদলায়নি। অঙ্কন ইতিহাসের ছাত্র। ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো সে ঘুরে দেখার চেষ্টা করে। শুধু তাই নয়, সেখানকার বিভিন্ন হারিয়ে যাওয়া ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করে সে। তার ইচ্ছা আছে এই সমস্ত তথ্য কালেক্ট করে সে শুধুমাত্র পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে একটা বই লিখবে। এদিকে মিতালিও তারই ডিপার্টমেন্টের, এমনকি রবিন চৌধুরীও ওই একই ডিপার্টমেন্টে পড়ত। কিন্তু রবিনের শখটা অবশ্য ছিল আঁকার দিকেই। হাঁটতে হাঁটতে মিতালি বলল, লোকটার কথা যদি সত্যি হয় তাহলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখেছিস? যেদিন আমায় রবিন শেষবার ফোন করেছিল সেদিন বলেছিল ওই দিঘির ধারে সে গিয়েছিল দিনের বেলাতে। দিঘির কাছে সে কিছু একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতে পেরেছিল। আর হিসেব করে দেখলে দেখা যায় সেদিন কিন্তু অমাবস্যা ছিল। 3 মাস আগের কথা বলছি আমি। অঙ্কন পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, আরে ওই গেও লোকটার কথা তুই শুনছিস? আরে ওরা এইসব কথা বলেই থাকে বাইরের লোক দেখলে। এসব কথা বলে আরও ভয় দেখাবার চেষ্টা করে, কিন্তু এখানে তো নেটওয়ার্ক একদমই নেই। তাহলে তোকে রবিন ফোন করলই বা কী করে? ফোনটা করেছিল বিকেলের দিকে বাস স্ট্যান্ডের কাছে। ওই জায়গাটাতেই ওখানে একমাত্র নেটওয়ার্ক পাওয়া যায়। সেখানে গিয়েই বোধহয় করেছিল, কারণ কথা খুব একটা ভালোভাবে শুনতে পাইনি। এখন আমার মনে হচ্ছে সেদিন যদি অমাবস্যা থাকে আর সেদিন রাতে যদি রবিন নিরুদ্দেশ হয়ে থাকে তাহলে। দেখ মিতালি, ভালো করে একটা কথা শোন। রবিন কোনোভাবেই ওই খরা দিঘির জলে হারিয়ে যায়নি। ওইখান থেকে কেউ ওকে ডাকেনি। এসব গ্রামের লোকেদের মন গড়া ব্যাপার। আর হ্যাঁ, নিশ্চয়ই অন্য কোনো বিপদ রবিনের পড়েছিল। হতেই পারে সে এখনও বেঁচে আছে। আরে এসব গ্রামের দিকের লোকজনকে বাইরে থেকে যদি দেখিস যতটা ভালো মনে হয়, ভিতরে ঢুকলে বুঝবি ততটা একদমই কিন্তু এরা ভালো হয় না। এখানেও কিন্তু সব কিছুর অমনীয় অবস্থা, বুঝলি?
মিতালি আর কথা বাড়াতে চাইছিল না। লোকটার বলা কথাগুলো তার মাথার মধ্যে বারবার ঘুরে যাচ্ছিল। তাছাড়া রবিনের বলা কথাগুলো তার মনেই ছিল। রবিন জানিয়েছিল এই দিঘির কাছে দিনের বেলাতেও রবিন অদ্ভুত কিছু একটা অনুভব করেছিল। সেটা কি? তাহলে কি সত্যি রবিন যেটা বলেছিল সেটাই সত্যি? দিনের বেলা জলের মাঝখানে সে কিছু একটা দেখতে পেয়েছিল। ওরা দুজনে যখন দিঘির কাছে সেই গ্রামের রাস্তায় এসে দাঁড়ায় তখন দুজনেরই কিন্তু চোখ জুড়িয়ে যায়। একদিকে জঙ্গল আর একদিকে গ্রামের রাস্তা, আর মাঝখানে দিঘিটার জলে যেন দূর থেকে দুটো বক উড়ে যাচ্ছে। দিঘির জলের কাছে একটা লোক দাঁড়িয়ে আছে। ওরা অবাক হয়ে এগিয়ে গেল সেই দিকে। লোকটার পরনে একটা লাল রঙের কাপড়, খালি গা আর মাথার চুল লম্বা হয়ে পিঠের কাছে এসে পড়েছে। খানিকটা কাঁচা পাকা চুল। ওদের পায়ের শব্দ পেয়েই এই লোকটা বোধহয় ঘুরে তাকালো পেছনের দিকে। মুখে রক্ত, লম্বা দাড়ি আর চোখটা কেমন যেন ভেজা ভেজা। ওরা তার দিকে তাকাতেই লোকটা অবাক হয়ে বলল, তোমরা কারা? এখানে এসেছো কেন? তোমরা জানো না আজ আমাবস্যা? অঙ্কনের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এই একই গল্প বারবার শুনতে শুনতে সে আর সহ্য করতে পারছিল না। সে বলল, কি হয়েছে বলুন তো? যেখানেই যাচ্ছি অমাবস্যা অমাবস্যা, আপনাদের অমাবস্যা তো আপনাদের কাছে রাখুন না, আমাদের কেন বারবার শোনাচ্ছেন? লোকটা হাসি চোখে তাকালো অঙ্কনের দিকে। অঙ্কনের চোখের দৃষ্টি শক্ত, মুখটাও কেমন হয়ে এসেছে। তার মুখের অবস্থা এমন যেন লোকটার একটা কথা বললেই এক্ষুনি লোকটার মুখের 32টা দাঁতই সে ফেলে দেবে। মিতালি ব্যাপারটা সামলে নিয়ে তাদের এখানে আসার কথা লোকটাকে বলতেই সে বলল, রবিন চৌধুরী 3 মাস আগে এখানে এসেছিল। ও আর বেঁচে নেই। এই জলের তলায় ঠিক ওই খরা দিঘির মাঝখানে যে কুঁয়োটা আছে, ওই কুঁয়োর ভিতরে বাকিদের সঙ্গে তার ওই 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 কঙ্কালটা পাওয়া যাবে। মানে আপনি কি বলতে চাইছেন? আর আপনি বা জানলেন কি করে যে রবিন ওই জলের মধ্যে মাঝখানে কোথাও কুয়োর মধ্যে রয়েছে? কারণ আমি একমাত্র ব্যক্তি যে আমাবস্যার রাতেই এই খরা দিঘির ডাক থেকে বেঁচে ফিরত আসতে পেরেছিলাম। তবে তবে তার ফলও আমাকে ভুগতে হয়েছে। এই দেখো। এতক্ষণ ওরা খেয়াল করেনি, কিন্তু এইবার খেয়াল করতেই দেখল তার ডান হাতে ধরা একটা লাঠি। সেই লাঠির ওপর ভর দিয়ে সে এতক্ষণ দাঁড়িয়েছিল। তার ডান পায়ে শুকিয়ে যাওয়া একটা ক্ষত, এখন সেটা কালচে হয়ে গেছে, কিন্তু বোঝা যায় পায়ের হাড়ের গা থেকেও রক্ত মাংস কেউ যেন ধারালো কিছু দিয়ে টেনে তুলে ফেলেছিল। তাছাড়া তার ডান পায়ের কোড়ে আঙুল এবং তার পাশের জায়গাটা নেই। ওখান থেকে অদ্ভুতভাবে যেন পায়ের অর্ধেকটা কেউ কেটে নিয়ে গেছে। ওরা সেই দিকে তাকিয়ে আছে। অঙ্কন অবাক হয়ে গেল। এতক্ষণে তার মুখের রাগের ভাবটা একেবারে কমে এসেছে। সে বলল, এ কি, আপনার পায়ে এমন ক্ষত? মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলোই বা কি করে? বললাম না, আমাবস্যার রাতে খরা দিঘির ডাক থেকে বেঁচে ফিরেছিলাম একমাত্র আমি। তার কিছু তো ফল আমাকে ভুগতেই হবে, হ্যাঁ তাই না? আমি কৌতূহলের কারণে দেখতে গিয়েছিলাম। তবে তোমরা কৌতূহল দেখাতে যেও না। আমার কৌতূহল দেখানোর কারণ ছিল আমি একজন সাধক।
সাধনা করতাম তখন, তাই গ্রামে ফিরেছিলাম। কিন্তু তোমরা শহরের ছেলে, ভালো মানুষ। তোমরা দুজন তো আবার আবার ইতিহাস নিয়ে পড়াশোনা করো। আর ইতিহাস তো এমন অনেক কিছু বলে যেগুলো সত্যি আসলে, কি তাই না? মিতালি আর অঙ্কন দুজনেই অবাক হয়ে যায়। ওরা যে ইতিহাস নিয়ে পড়াশোনা করে সেই কথাটা এই লোকটা কি করে জানলো? অঙ্কন জিজ্ঞেস করলো, ইতিহাস কি বলে? ইতিহাস বলে আমাদের এই ভারতবর্ষ যখন ভারতবর্ষ ছিল না, ঠিক তখন থেকেই ওই তন্ত্র মন্ত্রের জন্মস্থান। গোটা পৃথিবীতে যত তন্ত্র ছড়িয়ে পড়েছে তার আদি স্থান কিন্তু আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ, তিব্বত, এমন অনেক জায়গা আছে যেখানে এখনো এমন কিছু তন্ত্রমন্ত্রের সাধনা করা হয় যেগুলো গোটা পৃথিবী নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের এই এশিয়ার বিভিন্ন জায়গা থেকে ইউরোপ, আফ্রিকা এবং খুব কম সংখ্যায় আমেরিকার বিভিন্ন দেশে এই তন্ত্রমন্ত্রের বিভিন্ন ধাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। তোমরা ইতিহাসের ছাত্র, ইতিহাসের কোনো কিছুই অস্বীকার করতে নেই। ইতিহাস যেমন পুরনো অস্তিত্বকে জানায়, তেমন তেমন ভয় পেতেও শেখায়। আর মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। লোকটার কথায় ওরা অবাক হয়ে গেল। গ্রামের মুখ্য সূক্ষ্ম লোকেদের মতো কথা সে বলছে না। সে যে যথেষ্ট শিক্ষিত এবং বিভিন্ন ইনফরমেশন তার কাছে আছে সে কথা বোঝা যায়। ওরা আরেকটু এগিয়ে যায় ওই লোকটার দিকে। মিতালিরই কৌতূহলটা বেশি হয়েছিল, কিন্তু সে কি বলবে বুঝতে পারে না। অঙ্কন এগিয়ে এসে বলল, আপনি কে বলুন তো? আপনি এত কিছু জানেন, তারপরও ওই গ্রামে ওই খরা দিঘির একটা কুসংস্কারকে আঁকড়ে ধরে বসে আছেন। মুহূর্তের মধ্যে লোকটার চোখটা যেন জ্বলে ওঠে। তারপরেই অঙ্কনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, কুসংস্কার? বেশ, যদি সাহস থাকে আজ আমাবস্যা, আজকে রাতে এই খরা দিঘির পাড়ে তোমরা কিছুক্ষণ সময় কাটিয়ে দেখাও, তাহলেই বুঝতে পারবে। সেটা আপনি না বললেও আমি করতাম। রবিন যে কোথায় হারিয়েছে সেটা আমার জানতেই হবে। আর আপনার ওই খরা দিঘির কথা যে বলছেন না, সেখানে কি আছে সেটা আমি জানতে চাই। কথাটা বলে অঙ্কন পিছিয়ে গেল। মিতালিও চলে যাচ্ছিল। তখনই শুনতে পেল লোকটা তাকে আস্তে আস্তে বলছে, আমাবস্যার রাতে যে প্রথম ওই জল স্পর্শ করবে তাকেই কিন্তু নিয়ে যাবে। তাই সাবধান, বিপদকে ভয় পেতে হয়, বিশেষ করে এই বিপদ যদি অজানা হয় তাহলে তাকে আরো বেশি ভয় পেতে হয়। আমি ওকে দেখেছি, নিজের চোখে দেখেছি। আর 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 তাই জন্যেই আমার এমন অবস্থা হয়েছে। মিতালির বুকের ভেতরটা এক অজানা কারণে যেন ধক করে কেঁপে উঠল। ততক্ষণে অঙ্কন এগিয়ে গেছে খানিকটা, তাই সে আর দাঁড়ালো না। একবার লোকটার দিকে তাকিয়ে আরেকবার খোরা দিঘির জলের দিকে দেখে সেও এগিয়ে গেল। গ্রামের একটা বাড়িতে টাকা পয়সা দিয়ে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতের খাবারের ব্যবস্থা সে কিভাবে করবে? সে তো একা মানুষ। তার ছোট ঘরে কোনো রকমে সে একাই থাকে। সন্ধেবেলা মদ খেয়ে এসে নিজের ঘরে হা করে ঘুমিয়ে পড়ে। তাই তাকেই বেছে নিয়েছিল অঙ্কন। রাতের খাবারের ব্যবস্থাটা যদিও সেই করে দিয়েছিল। খাওয়া দাওয়া সেরে ওরা চুপ করে বসে রইল।
ঘরটায় একটা হ্যারিকেন জ্বলছে টিমটিম করে। সেই হ্যারিকেনের দিকে তাকিয়ে মাথার ভেতর সব কিছু একবার ঝালিয়ে নিচ্ছিল মিতালি। প্রথমেই তার মাথায় আসছিল 3 মাস আগে এখানে রবিনের ঘুরতে আসা এবং এখান থেকে দুপুরবেলা তাকে ফোন করে সেই সব অদ্ভুত কথাগুলো বলা। রবিনের বলা অদ্ভুত কথাগুলো এখনো বারবার মাথার মধ্যে যেন ঘুরে ফিরে আসে মিতালির। প্রিয় মিতালি, আমি বুঝতে পারছি সুলভপুর গ্রামের খরা দিঘিতে কিছু একটা আছে, এমন কিছু একটা যেটা আমরা বিশ্বাস করতে পারবো না, যেটা আমাদের এই সময় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করতে পারি না। ওই খরা দিঘির জলের নিচে একটা কুয়ো আছে। ওই কুয়োটা আমি নিজের চোখে দেখেছি, আর তার মধ্যে এমন কেউ আছে যে আর যাই হোক মানুষ হতে পারে না। এইটুকুই ভালোভাবে শুনতে পেয়েছিল মিতালি। রবিন তাকে কি করে দেখলো, কখন দেখলো, এসব ব্যাপারে আর কিছুই জানা হয়নি। তার আগেই ফোনটা কেটে গিয়েছিল। অনেক চেষ্টা করেছিল মিতালি, কিন্তু পারেনি। এই সুলভপুর গ্রামে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি। আশেপাশের গ্রামগুলোতে এসেছে, তবে এই গ্রামের লোকেদের সঙ্গে একসময় এই দিককার এলাকার রাজনৈতিক নেতাদের কোনো একটা বড়সড় ঝামেলা হয়েছিল। এখানকার জমি জমা দখল করে তারা কলকারখানা তৈরি করে শিল্প আনতে চেয়েছিল, কিন্তু এই গ্রামের লোকেরা হতে দেয়নি। আশেপাশের গ্রামের সবাই প্রাণের ভয় মাথা নামালেও এই গ্রামের লোকেরা মাথা নামায়নি। আর তারপর থেকেই এই গ্রামকে একঘরে করে রাখার ব্যবস্থা। তবে গ্রামের লোকেদের তাতে কোনো অসুবিধা হয়নি। তারা ছোট নদীতে মাছ ধরে, ধান থেকে শুরু করে সমস্ত ফসল ফলায়, আর নিজেদের গ্রামেই বাজার রয়েছে, তাতেই তারা চালিয়ে নেয়। বলা যায় ভারতবর্ষের মতো বড় দেশের মাঝে যেমন কৃত্রিম কিছু ছোট ছোট দেশ তৈরি হওয়ার জন্য মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের মাঝে বীরভূম জেলার একটা ছোট্ট স্বতন্ত্র গ্রাম এই গ্রামটা। কিন্তু মিতালি এসব কথা মনে করতে চায় না। সে সব কিছু মেলায়। তারপর থেকেই আর রবিনের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে ওরা দুজন রবিনের খোঁজ করতে এখানে এসেছে। কিন্তু এইখানে এসেও সেই খোঁজ তারা করেই যাচ্ছে। আর সেই জঙ্গলের মাঝে এমন কিছু রয়েছে যেটা সত্যি ভয়ের, যেটা ওই লোকটা পর্যন্ত ভয় পায়। এমন শিক্ষিত, এত কিছু জানা একটা লোকের পরনে লাল রঙের সাধুর পোশাক, আবার তার পায়ে অমন দগদগে একটা ঘা। এইসবই একভাবে ভেবে চলেছিল মিতালি। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। অঙ্কন কোনো একটা কাজে এতক্ষণ ব্যস্ত হয়েছিল। এইবার মিতালির এমন ঘোর ভাব দেখে তার কাঁধে একটা আলতো ধাক্কা দিয়ে সে বলে, কি ব্যাপার, নিউটনের মতন ভাবতে শুরু করে দিলি তো? নিউটন আপেল পড়তে দেখে মাধ্যাকর্ষণ আবিষ্কার করে, আর তুই বৃষ্টি পড়া দেখে কি আবিষ্কার করবি বলতো? আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, এমন একটা ভুল হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। এই সুলভপুরে আসার আগে এখানকার ইতিহাস কিন্তু আমি পড়েছি। খুব বেশি কিছু নেই, তবে ওই লোকটার কথা মিথ্যে নয়। এখানকার ওই দিঘিটার আগের নাম ছিল জলমহল। বীরভূমের এই এলাকাটা একজন পর্যটক ঘুরেছে। সে এখানকার সমস্ত ইতিহাস, ভূগোল সব কিছু একটা বইতে লিখে রেখেছিল। তখনই কিন্তু ওই জলমহল খরামহল হয়ে যাওয়ার কথাটা ওখানে লেখা ছিল। তারপরে সেটা সবার মুখে মুখে খোরামহল হয়ে যায়। বলির ব্যাপারটা কিন্তু সত্যি। শুনেছিলাম প্রত্যেক মাসে অমাবস্যায় নাকি একটা করে মেয়ে বলি দেওয়ার নিয়ম ছিল, পরে সেটা বন্ধ হয়ে যায়। তার মানে
তুই বলতে চাইছিস এখনকার দিনে এসে ওই সমস্ত বলি ভূতপ্রেতের তন্ত্র মন্ত্র এসব কথা আমায় বিশ্বাস করতে হবে? মিতালি, তোর কাছ থেকে এটা আমি জাস্ট এক্সপেক্ট করতে পারছি না। গ্রামের দিকে এসব গল্প হয়েই থাকে। আমাদের শহরের লোকেরা এখানকার মতো এই সব কথা কেউই ভাবতে পারে না। তুই কি সেটা বুঝতে পারছিস না? তন্ত্র মন্ত্র যে আমাদের দেশে এখনও ছড়িয়ে আছে সে কথাটা কিন্তু আমি বিশ্বাস করি অঙ্কন। আর এই সমস্ত কিছুর জন্য উপযুক্ত জায়গা কিন্তু গ্রাম, কারণ এখানে লোকজন কম। প্রকৃতির যে একটা শক্তি আছে সেটা তো তুই অস্বীকার করতে পারবি না। শহরের মানুষ প্রকৃতিকে ধ্বংস করে নিজের সুবিধা করার চেষ্টা করে, আর গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকে। আর তাই ভূতের তন্ত্র মন্ত্র এদের জন্য আদর্শ স্থান কিন্তু এই গ্রাম। অঙ্কন অবাক হয়ে তাকায় মিতালির দিকে। মেয়েটা এখানে আসা পর্যন্ত ঠিক ছিল, আর গ্রামে পা দেওয়ার পর থেকেই কেমন যেন বদলে গেল। সুলভপুরের মাটিতে এমন কি আছে? প্রথমে চায়ের দোকানদার, তারপর সেই লোকটার কথাবার্তা শুনে কি মিতালির মাথার মধ্যে এসব কিছু চলছে? নাকি রবিন তাকে এমন কিছু বলেছিল যার সঙ্গে সে কোনো একটা সংযোগ খুঁজে পেয়েছে? দেখ, তুই কি করতে চাস আমি জানি না, কিন্তু ওখানে কি আছে সেটা আমায় দেখতেই হবে, নাহলে ফিরে গিয়ে আফসোস থেকে যাবে কিন্তু আমার। মিতালি উত্তরে কিছু বলল না। রবিন তারও বন্ধু, অঙ্কনেরও বন্ধু। রবিনের কি হলো সেটা না জেনে সে এখান থেকে যাবে না, কিন্তু ওই লোকটার কথা তার মাথায় বারবার ঘুরছে। লোকটা কোন বিপদের আভাস দিয়েছিল? জলের তলায় সত্যি সত্যি যে বিপদটা আছে সেই বিপদের কথাই কি সে বলছে, নাকি অন্য কিছু? ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সুলভপুর গ্রামে। গোটা গ্রাম নিশ্চিন্ত নিস্তব্ধতায় ঘুমিয়ে আছে। দূর থেকে গ্রামের দিকে তাকালে মনে হবে যেন নিঝুম মনুষ্যহীন একটা গ্রাম। যারা বলে বৃষ্টিতে ঝিঁঝি পোকা ডাকে না, তাদেরকে ভুল প্রমাণিত করে ঝিঁঝি পোকার দল একসাথে যেন গানের প্রতিযোগিতা শুরু করেছে। শুধু মাঝে মাঝে ব্যাঙের দল যোগ দিচ্ছে। যদিও ব্যাঙ বর্ষাকাল ছাড়া ডাকে না, কিন্তু কোনো এক আশ্চর্য কারণে দু একটা ব্যাঙ মাঝে মাঝে ডেকে উঠছে। আর গ্রামের এই নিস্তব্ধ সুরের নিশুতি বাজনার মাঝে পথে হেঁটে চলেছে মিতালি আর অঙ্কন। যদিও অন্ধকারের মাঝে তেমন কিছু দেখা যাচ্ছে না। আকাশে কালো মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ভেসে আসা ঠান্ডা হাওয়াটা এসে ধাক্কা দিতেই মিতালি শিরশির করে কেঁপে উঠছে। বারবার অঙ্কনের দিকে তাকিয়ে সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। তবু সে বলল, অঙ্কন, আমার এখনও মনে হচ্ছে রাতের বেলা ওই দিঘির পাড়ে যাওয়া ঠিক হবে না। লোকটা কিছু একটা বলতে চেয়েছিল। আমি তোকে এখনও বলছি, তোর যদি মনে হয় তাহলে তুই ফিরে যেতে পারিস, কিন্তু আমি ফিরবো না। ওই দিঘির জলে কি আছে সেটা আমায় দেখতেই হবে। যদি কিছু থেকে থাকে সেটাও আমি দেখতে চাই। অঙ্কনের শক্ত গলায় বলা কথাগুলো শুনে মিতালি হাল ছেড়ে দেয়। সে জানে অঙ্কনকে এই সময় আর কোনো কিছু বলেই বোঝানো যাবে না। সে ওই দিঘির কাছে যাবেই, কিন্তু তার এত ভয় করছে কেন? বারবার তার কেন মনে হচ্ছে দিঘির পাড়ে খুব খারাপ কিছু একটা অপেক্ষা করছে ওদের জন্য? সেই লোকটার বলা কথাগুলোর জন্য কি, নাকি অন্য কিছু? ফোনটা নিয়ে বারবার ঘাঁটতে ঘাঁটতে তার বারবার মনে হচ্ছিল এই নামটা তার শোনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। একবার বিদ্যুৎ চমকের আলোতে ওরা দূর থেকেই দিঘিটাকে দেখতে পেল। ফাঁকা, নিস্তব্ধ, কোথাও কেউ নেই। গোটা গ্রাম জানতেও পারল না দুজন আবার আজ রাতে ওই খরা দিঘির খাবার হতে চলেছে।
দিঘির পাড়ে এসে দাঁড়াতেই একটা ঠান্ডা হাওয়া ওদের দুজনকে এসে যেন ধাক্কা দিয়ে গেল। রাতের অন্ধকারে দিঘির জল যেন কালো বলে মনে হয়। ওদের হাতে টর্চ ছিল। অঙ্কন টর্চ জ্বালিয়ে দিঘির চারপাশে একবার ঘুরিয়ে নিল। তারপর কি যেন ভেবে বলল, এই হলো তোদের সেই খরা দিঘি, যার জলে নাকি কিছু একটা আছে। এই দেখ, আমি এক্ষুনি জলে নামবো। তারপর মিতালি অঙ্কনের কথার কোনো উত্তর দিল না, কারণ ততক্ষণে সে দিঘির ঠিক মাঝামাঝি জায়গায় কিছু একটা দেখতে পেয়েছে। দিঘির মাঝখানে জল থেকে কিছু একটা উঠে এসেছে, কিন্তু ওটা কি? মিতালি অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। জলের ওপরে দিঘির তলা থেকে যেটা উঠে এসেছে সেটা অন্য কেউ নয়, ওটা রবিন। রবিন শহর ছেড়ে আসার সময় তার পরনে যেমন সাদা জামা আর কালো রঙের সেই প্যান্টটা ছিল, সেগুলোই আছে। রবিন হেঁটে আসছে ওর দিকে। জলের ওপর থেকে মানুষ কিভাবে হাঁটতে পারে? ততক্ষণে অঙ্কন যেন কি একটা বলছে, কিন্তু সেসব তার কানে আসছে না। মিতালি আস্তে আস্তে এগিয়ে গেল জলের দিকে। ওই তো সত্যি সত্যি রবিন হেঁটে আসছে, কিন্তু রবিনের পেছনে ওটা কি? আতঙ্কে মিতালির গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। এক মুহূর্তে জলের তলা থেকে রবিনের পিছু পিছু বেরিয়ে এসেছে একটা ভয়ঙ্কর মাথা। শুধু মাথা ছাড়া আর কিছুই নেই তার। তার চুলগুলো যেন সাপের মতো লম্বা কালো দড়ি হয়ে তার মাথার চারপাশ থেকে নেমে এসেছে সামনের দিকে। সেগুলো বাতাসে ভাসতে ভাসতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে রবিনের দিকে, কিন্তু মাথার তলায় আর কিছুই নেই। কাটা গলাটা খানিকটা দেখা যাচ্ছে এত দূর থেকে। মিতালির সেসব দেখার কথা নয়, তবুও সে দেখতে পাচ্ছিল কোনো এক আশ্চর্য মন্ত্র বলে। তার চোখের পাতা কাঁপছিল। তার গলার কাছে এসে কথাগুলো যেন আটকে রয়েছে। কেউ যেন চেপে ধরে রেখেছিল তার গলাটা। চিৎকার করতে চাইছিল মিতালি, চিৎকার করে রবিনকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অঙ্কন তার কথা শেষ করে ততক্ষণে জলের দিকে এগিয়ে গেছে। একভাবে তাকিয়ে রয়েছে সেই দিকে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। মিতালির কপালে বিন্দু বিন্দু করে ঘাম দেখা দিল। রবিন তখনও হেঁটে আসছে তার দিকে, আর তার পেছন পেছন যেন জলের ওপর থেকে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে সেই কাটা মাথাটা। আর ঠিক সঙ্গে সঙ্গে মিতালির মনে পড়ল সুলভপুর নামটা তার কেমন চেনা চেনা মনে হয়েছিল। অনেকদিন আগে ঠাকুরদার কাছে সুলভপুর গ্রামের নামটা সে শুনেছিল। সুলভপুরে নাকি কোনো এক তান্ত্রিক গ্রামের মানুষদের ভালো করার নামে এক অশুভ অপশক্তিকে বন্দি করেছিল এই দিঘির মাঝখানে। আর তারপর থেকেই প্রত্যেক অমাবস্যায় সেই অপশক্তি একটা করে মানুষকে নিয়ে যায় তার কাছে, আর তার আত্মাকে হরণ করে রাখে নিজের কাছে। যত শক্তিশালী হবে সেই অপদেবী, ততই সেই তান্ত্রিক ক্ষমতা পাবে। সেই তান্ত্রিক এখন মারা গেছে ঠিকই, কিন্তু সেই অপশক্তি নাকি এখনো সেখানে আছে। ঠাকুরদাই কথায় কথায় সুলভপুরের কথাটা তাকে বলেছিল, তবে ঠাকুরদা নিশ্চিত ছিলেন না। কিন্তু এখন মিতালির কাছে সব পরিষ্কার হয়ে গেল এই গ্রামের সেই ইতিহাসের গল্পটা। তার সঙ্গে ঠাকুরদার কাছে শোনা সেই খবরটা যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া যায়, তাহলে মিতালির চোখের সামনে রবিন যতই তার দিকে এগোতে লাগলো,
ততই সে দেখতে পেল তার পেছনের সেই কাটা মাথাটা যেন ধীরে ধীরে বড় হচ্ছে, টপ টপ করে তার থেকে রক্ত ঝরে পড়ছে। সেই দিঘির জলে সাপের মতো চুলগুলো যেন তলোয়ারের ফলার মতো বাতাসকে সনসন করে কেটে যাচ্ছে। তার দুটো চোখ লাল বড় বড় ক্রিকেট বলের মতো লাগছে। তার মুখের ভেতর থেকে ওটা কি বেরিয়ে এসেছে? লম্বা কালো একটা জিভের মতো, আর মুখের ভেতরটা যেন লাল গনগনে আগুনের মতো। রবিন হাতটা তুলে তার দিকে এগোচ্ছে। মিতালি আর থাকতে পারল না, ছুটে যেতে গেল সেই জলের দিকে। আর ঠিক তখনই রবিনের পেছনে থাকা সেই ভয়ঙ্কর মাথাটা হা করতেই তার মুখের ভেতরের গনগনে নরকের আগুন দেখে মিতালি থমকে গেল এক মুহূর্তের জন্য। আর তারপরেই রবিন তাকে ডাকছে। তারপরে যেন মাথাটা দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে অঙ্কন নেমে পড়েছে জলে, ঠান্ডা জল। কালো অন্ধকারের মধ্যে সেই ঠান্ডা জলে ভালো করে কিছুই দেখা যায় না। খানিকটা নেমে কোমর পর্যন্ত জলের কাছে সে গিয়েছে। দুটো হাত তুলে সে চিৎকার করে বলছে, মিতালি, আমি জলে নেমেছি, দেখ তোদের এই খরা দিঘি না খরা মহল, তার জলে আমি নেমেছি, তা আবার অমাবস্যা রাতে। যদি কোনো অশুভ শক্তির ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকাতে বল। মিতালি কোনো কথা বলল না। তার হাতের টর্চটাও কোনো কারণে কিছুতেই জ্বলছে না। চারপাশের অন্ধকারের মধ্যে অঙ্কন ভালোভাবে কিছু দেখতে পেল না। ঠান্ডা জল তার গোটা শরীরে এসে লাগছে, বেশ ভালো লাগছে তার। সে টর্চটা রেখে এসেছিল পাড়ের কাছে। এবার খানিকটা দিঘির জলে সাঁতার কাটতে লাগলো কিছুক্ষণ। তারপর ফেরার পথ ধরল। কিন্তু ফেরার পথ ধরতেই প্রথম ধাক্কাটা খেল সে। কোথায় মিতালি? কোথায় সেই দিঘির পার? কোথায় কি? সে কখন যেন ভাসতে ভাসতে চলে এসেছে সেই দিঘিটার ঠিক মাঝখানে। পরের দিকে সাঁতার কাটতে যাবে এমন সময় সে বুঝতে পারল দিঘির ঠিক তলা থেকে কিছু একটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। একটা প্রচ্ছন্ন ধোঁয়ার মতো দেখা গেল। আর সেই অন্ধকারের মধ্যে দিঘির তলায় ডুবতে ডুবতে সে দেখতে পেল জলের তলা থেকে বেরিয়ে আসছে লালচে একটা অদ্ভুত আলো। সে কোনো রকমে নিজেকে সামলে সাঁতার কাটার চেষ্টা করলো ওপরে ওঠার জন্য, কিন্তু পারল না। কারণ ততক্ষণে সে নিচের দিকে নামতে শুরু করেছে। লালচে আলোটা একটা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসছে। লাল আগ্নেয়গিরির জ্বালামুখ যেমন হয় অনেকটা তেমন। আরেকটু ভালো করে লক্ষ্য করতেই অঙ্কন সেটা দেখতে পেল। সব কিছুই যেন পরিষ্কার। সেটা আগ্নেয়গিরির জ্বালামুখ নয়, জলের একদম নিচে কে যেন একজন মস্ত বড় একটা হা করে আছে। তার মুখের ভেতর থেকেই বেরিয়ে আসছে সেই লালচে আগুন। ওই তো তার মুখের ভেতরে এলোমেলো হয়ে শুয়ে রয়েছে কতগুলো নর কঙ্কাল। একটু ওপরেই মস্ত বড় দুটো লাল চোখ, আর মাথার চুলগুলো যেন সাপের মতো এলোমেলোভাবে ছড়িয়ে আস্তে আস্তে উঠে আসছে ওপরের দিকে। অঙ্কনের মনে পড়ে গেল অনেকদিন আগে একটা বইতে একটা ছবি সে দেখেছিল। জলের নিচে পাথরের নানান রকম মূর্তি। ঠিক যেন তেমনই মনে হয়েছিল জিনিসটাকে। শুধু একটাই পার্থক্য, এই মূর্তি জীবন্ত। কারণ তার চোখের সেই লাল রং আস্তে আস্তে নড়তে শুরু করেছে। সাপের মতো মাথার চুলগুলো অঙ্কনের গোটা শরীর জড়িয়ে ধরতে লাগলো। সে ওপরে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। লাল মুখের ভেতরে গোটা শরীরটা ঢুকে যাওয়ার আগে অঙ্কন আরেকটা ব্যাপার বুঝতে পেরেছিল। জলের তলায় যেটা রয়েছে সেটা গোটা শরীর নয়, শুধু একটা কাটা মাথা ছাড়া অন্য কিচ্ছু নয়। তার মানে
এই সুলভপুরের ইতিহাস কোনো গল্প কথা নয়, বাস্তবিক সবকিছুই সত্যি। মিতালি যখন চোখ খুলল তখন সে ধরফর করে উঠেছিল। তার মনে আছে ওই জলের ওপর থেকে রবিন তার দিকে এগিয়ে আসছিল দেখে সেও এগিয়ে যায় জলের দিকে। তারপর পেছন থেকে একটা হাত টেনে নিয়ে তাকে সরিয়ে নেয় পেছনের দিকে। মুখ ঘুরিয়ে মিতালি দেখেছিল রবিনকে। আনন্দে দুহাতে তাকে জড়িয়ে ধরেছিল। আমি জানতাম রবিন, তোর কিছু হবে না, তুই ঠিক ফিরে আসবি তুই। অঝরে কাঁদছিল মিতালি, কিন্তু আবেগের বশে আর কান্না ভেজা চোখে সে খেয়াল করেনি যে তাকে বাঁচিয়েছে সে রবিন নয়, সে হলো সেই আঘাত পাওয়া লোকটা। মিতালি তাকে রবিন ভেবেছিল, কারণ মিতালি রবিনকে ভালোবাসত। ভালোবাসলে মানুষকে ঈশ্বরের মতন মনে হয়। তাই মিতালি ভেবেছিল এই চরম মুহূর্তে রবিন তাকে বাঁচাতে এসেছে। তারপরে আর তার কিছুই মনে নেই। চোখ খুলতেই লোকটা বলল, এতবার করে বারণ করলাম তোমাদের, তারপরেও তোমরা ওই খরা দিঘির কাছে গেলে? হ্যাঁ, তোমাদের এত অবিশ্বাস কেন? জীবন নিয়ে এমন খেলতে তোমাদের খারাপ লাগে না? তারপর সবকিছু ভাবার চেষ্টা করল মিতালি, কিন্তু কিছুই বুঝতে পারল না। সে সেই বাড়িতেই বসে আছে যেখানে তারা রাতে থাকার ব্যবস্থা করেছিল। সেই চায়ের দোকানের লোকটা এসেছে। আরও কয়েকজন লোক বাইরের দিকে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। মিতালি বলল, কি হয়েছে? এত লোকজন কেন? কাল রাতে তোমরা দুজনেই খরা দিঘির জলে মারা পড়তে। ভাগ্য ভালো আমি সময় মতো গিয়ে তোমাদের বাঁচাতে পেরেছিলাম। আর তোমার বন্ধু যে ততক্ষণে যা হবার হয়ে গেছে। তোমার বন্ধু সাঁতার কাটতে কাটতে দিঘির মাঝের দিকে চলে যাচ্ছিল। কতবার ওকে ডাকলাম, কিন্তু ও শুনতে পেল না। বেশ বুঝতে পারছিলাম খরা দিঘির সেই কাটা মাথা ওকে নিয়ে গেছে। কাটা মাথা? কিসের? একটা কথা তো তোমাদের বলাই হয়নি। আজ থেকে প্রায় 70 বছর আগে যখন ওই দিঘির নাম জলমহল থেকে খরামহল হয়েছিল, তখন এক তান্ত্রিক ওই দিঘির জলের মাঝখানে একটা পুজো করেছিল। সে কথা অবশ্য তোমরা জানো। এমনকি মোষের সঙ্গে সঙ্গে একটা মেয়ের কাটা মাথা বলি দেওয়া হয়। কিন্তু তোমরা যেটা জানো না সেটা হলো ওই সামান্য জলের মাটির তলায় ওই তান্ত্রিক ওই মেয়েটির মাথাকে বাঁচিয়ে তুলেছিল এক অপশক্তির দ্বারা। সেই থেকে ওই জলের তলায় আমাবস্যার রাতে সে উঠে আসে জীবন্ত কোনো কিছু খাওয়ার জন্য, নিজের খিদে মেটাবে বলে। আর খিদেও মেটে, আর সাথে সাথে অপশক্তির ক্ষমতাও বাড়ে। তবে সেই তান্ত্রিক এখন আর বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই অভিশাপ এখনো আমাদের এই সুলভপুরের খোড়া দিঘির জলে রয়েছে। তোমরা তো প্রায় একদিন এখানে ছিলে। ওই খরা দিঘির জলে কাউকে নামতে দেখেছো? হ্যাঁ, নাকি ওই জল কাউকে স্পর্শ করতে দেখেছো? মিতালির কাছে চায়ের দোকানদার এগিয়ে এসেছিল। সে বলল, আগে আমরা কিছু বুঝতাম না দিদিমণি। ওই দিঘিতে সবাই কাজ করতো, সাঁতার কাটতো। পরে বুঝতে পারলাম যারা ওই দিঘির আশেপাশে যায় তাদেরকেই ও টেনে নিয়ে যায় আগে। তারপর থেকে ওই দিঘির চারপাশ ফাঁকা হয়ে গেল। এমনকি গ্রামের লোকেরা দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় জলের দিকেও তাকিয়ে দেখে না। তোমার বন্ধুকে আর পাবে না,
তোমার আগের বন্ধুকেও টেনে নিয়ে গেছে সেই মাথা কাটা, আর এই বন্ধুটি কেউ। তুমি ফিরে যাও দিদিমণি। সব শুনে মিতালি কিছুক্ষণ থম মেরে বসে থাকে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে কি যে হয়ে গেল, এসব ভাবতে ভাবতেই হঠাৎ মিতালির চোখ পড়ল লোকটার পায়ের দিকে। সে বলল, আপনার পায়ের ওই দাগটা কি করে হলো সেটা তো বললেন না। আমিও তোমাদের মতো একদিন ওই জলে আমাবস্যার রাতে গিয়েছিলাম। অবিশ্বাস করিনি, বিশ্বাস করেছিলাম। কিন্তু কে আছে তা দেখার জন্যেই আমি আসলে ওখানে গিয়েছিলাম। জলে নামার পরে প্রথমে কিছুই হলো না। সাঁতার কেটে ফিরে আসতে যাব, এমন সময় মনে হলো জলের তলা থেকে আমার পা জড়িয়ে ধরেছে কিছু একটা। আমি কিছু তন্ত্র মন্ত্র জানি, তাই দেহ বন্ধন করেই নেমেছিলাম। আমি আবার মন্ত্র পড়তে পড়তে জলের কাছে চলে এসেছিলাম। তখন দেখছিলাম তাকে, শুধু একটা কাটা মাথা। সেই কাটা মাথা চুলগুলো সাপের মতো জড়িয়ে রয়েছে চারপাশে। সেটাই আমাকে ধরবার চেষ্টা করছিল। বিশ্বাস করবে না, আমার পায়ের এই ক্ষত তার চুলের আঘাতেই হয়েছে। ওই চুলের টানে আমার পা থেকে মাংস, এমনকি পায়ের পাতার একটা অংশ পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে। জলের মাঝখানে সে আমাকে ধরেছিল। তার হাঁ করা মুখের ভেতরে আমি ভাঙাচোরা নরকঙ্কাল পর্যন্ত দেখতে পেয়েছিলাম, বুঝলে? সে মানুষ খায়, কিন্তু তার নরকঙ্কালগুলোকে তার ওই মুখের ভেতরে জমা করে রাখে। সেদিন যদি আমি দেহ বন্ধন না করতাম, তাহলে সে আমাকে ঠিক নিয়ে যেত। দিঘির নিচে একটা কুয়ো আছে। অনেকে বলে সেই কুয়োটা সত্যিকারের, কিন্তু আমি মনে করি ওটা আসলে কোনো কুয়ো নয়। ওটা আসলে দিঘির তলায় থাকা সেই অপশক্তির কাটা মাথা। আসলে সমস্ত কিছু রয়েছে তার ওই হাঁ করা মুখের ভিতরে। সুলভপুর গ্রামের মানুষরা যে কিভাবে বেঁচে আছে তা তোমরা বুঝতে পারবে না। তাই শুধু এখানে এসে আমাদের আর বিরক্ত করে কোনো লাভ নেই। তোমাদের মতো মানুষের কৌতূহলের জন্য যে কত মানুষ মারা গেছে। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও না। তোমরা যাও, ফিরে যাও তোমাদের শহরে। বিজলি বাতির আলোতেই তোমরা ভালো থেকো। যতদিন পর্যন্ত এখানে মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই খরা দিঘির কাছে কাউকে ছেড়ে দেব না, আর বিশেষ করে ওই আমাবস্যার রাতে। তোমার বন্ধুর মতো কোনো লোক যদি হয় তাকে আমরা আটকাই না, বুঝলে? এই কে আছিস রে? ওকে একটু রেল স্টেশন পর্যন্ত একটু ছেড়ে দিয়ে আসার ব্যবস্থা করতো রে। হ্যাঁ, অভিশাপ এত সহজে মিটবে না এত সহজে। যা ওকে ছেড়ে দিয়ে যা। লোকটির শেষ কথাটায় যেন একটা চাপা বেদনা প্রকাশ পেল। যদিও এত কিছু শুনেও মিতালি চুপ করে বসে রইল। লোকটা যে মিথ্যে বলছে সে কথা মনে হলো না। তাছাড়া সে নিজেই সব থেকে বড় প্রমাণ। মিতালির তো শহরে ফিরে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। তবে এই অভিশাপের কথা সে কোনো দিনও ভুলতে পারবে না। সত্যি কথাই, পুরনো অদেখা ইতিহাস শুধুই একটা কালো ছায়া নয়, মাঝে মাঝে টেনে আনে এমন কিছু ভয়ঙ্কর বিপদকে যাকে ভয় পাওয়া দরকার। ভয় পেলেই হয়তো রবিন কিংবা অঙ্কনের জীবনটা বেঁচে যেত। মিতালি উঠে দাঁড়ায়। ক্লান্ত লাগছে তার।
কিন্তু এই গ্রাম ছেড়ে তাকে আজকেই ফিরতে হবে। মাথার মধ্যে যেন তার ঘুরতে থাকে সেই ছোটবেলায় ঠাকুরদার বলে যাওয়া একটা কথা। ঠাকুরদা বলেছিলেন, বুঝলে দিদি, ভয় পাওয়া ভালো, মাঝে মাঝে সত্যি ভয় পাওয়া ভালো।